ভালো লাগবে, ফটো তুলবে, ছবি তুলবে। কোথায় এসছো? কোথায়? আরো লাল হওয়া বাকি আছে। দুটো করে কম্বল দিয়েছে। এই হোটেলটায় ছিলাম আমরা, বৈষ্ণব মাতাতে কাটরা। এটা এই হোটেলটা ছিলাম। হোটেলটা বেশ সুন্দর, কিন্তু একটাই রাত্রি খালি শুতে পেরেছি, আর শোয়ার সৌভাগ্য হলো না। ভালো, বেডটা বেশ ভালো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আগের দিন তো দেখলেন আমাদের ফিরতে ফিরতে বৈষ্ণব মাতার মন্দির থেকে রাত 11:30 বেজে গেছিল। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, পায়ের যন্ত্রণা এত হচ্ছিল যে কি বলবো। সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে আবার উঠে পড়তে হলো, কারণ আমাদের তো আবার বেরাতে হবে। আজকেই আমাদের এখানেতে বৈষ্ণোদেবীতে শেষ রাত ছিল। এখন আমরা বেরাচ্ছি পেহেলগামের জন্য। গাড়িতে উঠবো, দেখা হবে আবার ওখানে গিয়ে। 5 ঘন্টা গাড়িতে থাকার পর চলে এসেছি পেহেলগাঁওয়ের দিকে। আর আধ ঘন্টা মতন বাকি যেখানে আমাদের হোটেলটা। এখন এসেছি আমরা আপেল গার্ডেনেতে। জানেন, পুরো রাস্তা এতটা শরীর খারাপ ছিল আমার। আগের দিন তো ভালো করে সারাদিন খাওয়া দাওয়া ঘুম কিছুই হয়নি। সারা রাস্তা আমি বমি করতে করতে এসেছি, জানেন, শরীরটা একদম খারাপ হয়ে গেছে। একটু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এতটা বমি করেছি। আর অনেকটা তো জার্নি হয়ে গেছে আগের দিন। এই আপেল গার্ডেনের মধ্যে আমাদের সবাইকে লাঞ্চ করানোর জন্য এখন নামানো হয়েছে। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি আর মেয়ে লাঞ্চ আর করলাম না। এই আপেল গার্ডেনে যখন এসে পৌঁছালাম তখন প্রায় 1টা বাজে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, জানেন তো। আর রোদটা আছে বলে এখন অতটাও ঠান্ডাটা লাগছে না। এই আপেল গার্ডেনটা এত সুন্দর। আমি তো প্রথমে গাছের মধ্যে আপেল দেখে প্রথমে ভেবেছিলাম ফলস লাগানো। তারপরে যখন দেখলাম এখানেতে আপেলও কিনতে পাওয়া যাচ্ছে আর জুসও কিনতে পাওয়া যাচ্ছে, তখন আমরাও এখান থেকে 1 কিলো আপেল কিনলাম 100 টাকা দিয়ে। আমাদের টিমের অনেকেরই এখান থেকে সবাই আপেল কিনলো। আর আপেলগুলো এত মিষ্টি খেতে, এত ভালো। আমাদের তো কলকাতাতে আপেলের টেস্টই সেরকম নেই, কিন্তু দাম অনেক। গাছ থেকে টাটকা ফল কিনে খাওয়া আর অনেক দিন হয়ে গেলে সেটা খাওয়া, স্বাদের তো ডিফারেন্স তো হবেই, বলুন। না না, খাবো না। দেখলেন তো, যে দাদা আমার মেয়েকে খাওয়ার কথার জন্য বলছিল, ওই দাদাই আমরা যে সবাই টিমটা ঘুরতে এসেছি, উনিই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। হোটেল থেকে গাড়ি থেকে সবকিছু উনিই করেছেন। এই আপেল গার্ডেনেতে এত আপেল হয়ে আছে, আর কিছু কিছু আপেল নিচেতেও পড়ে আছে। কিন্তু এখানকার নিয়ম কি জানেন? যদিও নিচে পড়ে থাকে, আপনি কিন্তু আপেল তুলে খেতে পারবেন না। যদি আপেল তুলে খান বা আপেল গাছ থেকে ছেড়েন, তাহলে কিন্তু জরিমানা হয়ে যাবে। পেহেলগাঁওতে ঢোকার পথেই চারিদিকে আপনারা রাস্তার দুধারেতে এরকম আপেল গার্ডেন দেখতে পাবেন। এখানেতে প্রায় সব জায়গাতেই আপেল গার্ডেনে ভর্তি। সবার দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2টো মতন বাজে। চলুন, আর আধ ঘন্টা বাকি, হোটেলের দিকে যাওয়া যাক। আপেল গার্ডেন থেকে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে তখন প্রায় বিকাল। শরীর ভালো না থাকার জন্য আমি হোটেলেতে এসেই শুয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলার দিকে সবাই বক্স বাজিয়ে বোনফায়ার চলছিল। নাচানাচি, খাওয়া দাওয়া, আড্ডা, অনেক কিছু হয়েছে। কিন্তু আমার আর শরীরে আর কোনো জোর ছিল না, তাই আমি আর রুম থেকে বেরালামই না। আমরা প্রায় সবাই মিলিয়ে 40 জন মতন মেম্বার এসেছিলাম এই ট্রাভেল এজেন্সির সাথে। ঘুরতে এসে না যদি একটু আনন্দই হয়, নাচানাচি, গান বাজনা, তাহলে কি আর ভালো লাগে বলুন? আমার মেয়ে এসেছিল এইখানেতে, ও কিছু কিছু ভিডিও নিয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন রাত 8টা বাজে। খাবার দাবারের একদিকে রান্না বান্নার আয়োজন চলছে রাতের ডিনারের জন্য। আজকে হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, ওনারা সঙ্গে করে রাঁধুনি বাউন নিয়েই এসেছেন, যাতে আমাদের কোনো খাবারের না অসুবিধা হয়। সকালে চা থেকে বিকালের জল খাবার, রাত্রের ডিনার, দুপুরের লাঞ্চ আর সকালের জলখাবার সব কিছুই ব্যবস্থা ছিল তাড়াতাড়ি। রাত যত বাড়তে শুরু করলো, ঠান্ডাটাও বেশ জমিয়ে এখন বাড়তে শুরু করেছে। দেখুন, সবাই টুপি, মোজা, হাতে গ্লাভ সবাই পরে আছে। আগুনের সামনে দাঁড়িয়ে অনেকটাই সবাই স্বস্তি বোধ করছে এখন।
এতক্ষণ ছেলেগুলোই সব নাচানাচি করছিল, মেয়েগুলো সব হাত গুটিয়ে বসেছিল। তাই সবাইকে জোর করে টেনে তুললো নাচ করার জন্য। এদিকে ঘড়ির কাঁটা তখন রাত 9টার দিকে। খাবারের সময় হয়ে গেছে, আবার সকালবেলা ঘুরতে বেরাতে হবে। তাই আমাকে আবার মেয়ে রুম থেকে ডেকে নিয়ে এলো। খাবার এক প্রকার ইচ্ছে না থাকলেও একটু তো কিছু মুখে দিতেই হবে, কারণ সারাদিন না কিছু খেয়ে বসে আছি, কালকে আবার ঘুরতে যেতে হবে। তাই বললাম অল্প করেই আমাকে খাবার দিতে। দেখুন আমার চোখ মুখের কি দশা হয়েছে। এই দেখুন আমার খাবারের থালা। এই দেখুন কত বড় রুম আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটাই প্রবলেম, রুমের মধ্যে কোনো রুম হিটার নেই। এত ঠান্ডা, বিছানাটা মনে হচ্ছে বরফের মধ্যে শুয়ে আছি। বিছানার মধ্যেও ঢুকে থরথর করে কাঁপছিলাম, মেয়েকে তাই বললাম জ্যাকেট পরেই শুতে। আমরা রয়েছি পেহেলগাঁওতে। -1 চলছে, রাত্রেতে -3 হয়ে যাবে, 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এত ঠান্ডা এখানেতে। আর এখানে হচ্ছে 2টো করে কম্বল দিয়েছে দেখুন, একটা মোটা লেপ, ভেতরেও একটা কম্বল আছে। তার উপর আমি জ্যাকেট পরে, মাথায় টুপি, হাতে গ্লাস, পায়ে মোজা, বডি ওয়াশ সব পরে শুয়ে আছি, তাও যেন মনে হচ্ছে ঠান্ডা লাগছে। বাবা, আমাদের মতন মানুষ যারা ঠান্ডা পছন্দ করে না, তাদের জন্য কতটা যে এখানেতে মানে কষ্ট, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কালকে যাব শ্রীনগর, কালকে যাচ্ছি পেহেলগাঁওয়ের হচ্ছে সাইট সিন দেখতে যাচ্ছি আমরা। বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এসব আরও জায়গা যাচ্ছি, 3টে জায়গা আছে সাইট সিন। কালকে গিয়ে আবার ওখানে তো আপনাদেরকে ভিডিও করব। আজকে ঘুমিয়ে পড়ছি। গুড নাইট। ঘড়ির কাঁটায় সকাল ঠিক 7টা। তখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও ঘুরতে আসার জন্য যখন এসেছি, ঘুরতে তো যেতেই হবে। আমরা সবাই রেডি হয়ে সকাল তখন 9টা 10 বেরিয়ে পড়েছি। সকালবেলা জানেন যখন রোদটা আসছে তখন কিন্তু বেশ ভালো লাগছে, অতটাও তখন কিন্তু ঠান্ডাটা লাগছে না, কিন্তু সূর্য ডোবার পরে বিরাট ঠান্ডা এখানেতে। আর রুম হিটার না থাকায় আমাদের আরও কষ্ট হয়েছে। গাড়িতে যেতে যেতে রাস্তার দুদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে তো আমি তো অবাক। আমরা এখন যাচ্ছি আরু ভ্যালির দিকে, তারপরে বেতাব ভ্যালি যাব, তারপরে যাব চন্দনবাড়িতে। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। এইখানেতে পাহাড়টা দেখুন, আর পাহাড়ের মাথায় কিছু কিছু জায়গায় বরফ পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে হচ্ছে সব গাড়িগুলো দাঁড়িয়েছে। আমরা যতজন এসছি মেম্বার, সবার গাড়ি এখানেই দাঁড়িয়েছে। আর এখানে আমাদের টাইম দিয়েছে 1 ঘন্টা। কোথায় এসছো? কোথায়? আরু ভ্যালি। তোর মাকে দেখে মনে হচ্ছে ঠান্ডা পড়েছে। আমরা পাশে গেলে তোমরা সবাই জানো আমি যে এখানেতে স্নো হলে তো আমি ওখানে পুরো সমাধি হয়ে যাবে আমার। এটা আরু ভ্যালি। এই যে জায়গাটা দেখছেন, যখন আরেকটু ঠান্ডা পড়ে না, তখন এখানে শুধুই বরফ আর বরফ। এখন তো এই পাহাড়ের মাথায় অল্প অল্প বরফই দেখা যাচ্ছে শুধু, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এখানেতে জানেন ঘোড়া ভাড়াতে পাওয়া যায়, আপনাদেরকে ঘোড়াতে করে নিয়ে যাবে যে পয়েন্টগুলো আছে সেইখানে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু আমরা আর ঘোড়া করলাম না, কারণ আমাদের হাতে ছিল মাত্র 1 ঘন্টা সময়। এর মধ্যেই কিছু ভিডিও ফটো করতে করতেই তো 1 ঘন্টা হয়ে যায়, তাই না বলুন? ঠান্ডাতে নাক আর গাল অটোমেটিক সব লাল হয়ে যাচ্ছে। এখন আমি মাথার টুপিটা খুলে দিয়েছি, কারণ সূর্যের তাপেতে অতটাও এখন ঠান্ডাটা আর লাগছে না। হাওয়া চালাচ্ছে অবশ্যই, কিন্তু সেই রকম ঠান্ডাটা আর আগের মতন লাগছে না, তাই আমি মাথার টুপিটা খুলে দিলাম। এই দেখুন না, আমরা যখন ফটো তুলতে ব্যস্ত ছিলাম না, তখন এই দাদাটা একটা বিড়ালকে নিয়ে এসেছিলেন। দেখুন কি সুন্দর দেখতে বিড়ালটাকে। উনি আমাদের জানালেন আমরা যদি 4টে ফটো তুলি এই বিড়ালটাকে নিয়ে, তাহলে 4টে ফটোর দাম হলো 50 টাকা। আর সেই ফটোটা আমাদের কিন্তু নিজের মোবাইল দিয়েই তুলতে হবে। উনি কিন্তু কোনো রকম ফটো তুলে দেবেন না। হ্যাঁ, আপনার মোবাইল দিয়ে
উনি আপনার ফটো তুলে দিতে পারবেন। আর একটা জিনিস নোটিস করলাম, এখানের কাশ্মীরি বাসিন্দারা বাংলা ভাষা কিন্তু জানে। বিড়ালের সাথে ছবি তোলার পর এখানে বিউটি আর বাবাই দুজনে মিলে, একজন শাহরুখ খান আর একজন কাজল হয়ে দুজনে মিলে দেখুন না শুটিং করছে। বাবাই শাহরুখ খানের মতন পোজ দিতে পারলেও বিউটি কিন্তু কাজলের মতন একদম পোজ দিতে পারছে না। আসলে বিউটি খুব লজ্জা পেয়েছে। এমনিতেই তো ও খুব সাদাসিধে মেয়ে, ও কোনোদিন এরকম ভাবে রিল বানায়নি। আর আমরাও সবাই রয়েছি, তাই ও লজ্জা পাচ্ছে। আর এদিকে বিড়ালের সাথে ছবি তোলার পর তারপরে আর একজন দাদা সে আবার নিয়ে চলে এসেছে এই পায়রাগুলোকে। এখানেও সেই একই জিনিস, 4টে ফটো তুললে পায়রার সাথে 40 টাকা। দেখুন পায়রাগুলো কিরকম চুপ করে বসে আছে, উড়েও যাচ্ছে না। মা কি কিউট, হাত তুলবে পাহাড়ি বিড়াল। পাহাড়ের এদিকে দাঁড়া, এই মাঝখানে দাঁড়াও মা। ভালো লাগবে ফটো তুলবে ছবি তুলবে সুন্দর লাগবে। পাহাড়ি বিড়াল কুচু 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 কুচু। আরো লাল হওয়া বাকি আছে, নাক লাল হয়ে গেছে। আমার পেছনে দেখছেন যিনি বসে আছেন ব্ল্যাক অ্যান্ড রেডের সোয়েটার পরে, ওনার নাম হলো লালাদা। আর আমার পাশেই ওনার ওয়াইফ বসে আছেন। ওনারা 4 জন এসছেন, মেয়ে জামাই আর ওনারা স্বামী স্ত্রী 2 জন। উনি আমাদের বাড়ির কাছেই থাকেন। এদিকে আরু ভ্যালি দেখার পর আমরা যাচ্ছি চন্দনবাড়ির দিকে। এই অপূর্ব দৃশ্যটা দেখুন, কি ভালো লাগছে, পুরো ছবি যেন। অনেক বেশি বসে আছে। এবার ও একবার যাবে, দুজনে বিয়ে হয়ে গেল, ওরা স্বামী স্ত্রী চলে গেল, তখন আমরাও যাবো। তাও বেশি বছর 10 বছর আমি কিডন্যাপ তিপ্পান্ন হয়ে গেলাম। 60 বছরই ধর খুব বেশি যদি মেন পয়েন্টগুলোই করবি, বুঝেছিস? এবার বন্ধ করে চন্দনবাড়ি যাওয়ার পথেই পড়ে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে এন্ট্রি ফিস হলো 100 টাকা করে পার হেড। আর এখানেও টাইমিং বেঁধে দেওয়া থাকে। কিন্তু আমরা আর বেতাব ভ্যালিতে নামলাম না। যখন এখানে বরফে ঢাকা থাকে তখন জায়গাটা আরো সুন্দর লাগে। ওপর দিয়ে তো সবটা দেখা যাচ্ছে, আর সেরকম লোকজনও দেখতে পেলাম না, তাই আর আমরা এখানে নামলাম না। এখানে জানেন বেতাব বই শুটিংটা এখানেই হয়েছিল। ওই যে গানটা আছে না, জব হাম জওয়া হোঙ্গে জানে কাহা হোঙ্গে। বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ি আসার পথে দেখতে পেলাম কেদারনাথ যাওয়ার যাত্রাপথ। এই চন্দনবাড়ি থেকেই শুরু হয় কেদারনাথ যাওয়ার যাত্রা। কি ভালো লাগছে এইখানটায়। এই দেখুন ঝর্ণার জল, আর এই যে পাহাড়েতে পুরো বরফে ভর্তি। কি সুন্দর লাগছে জায়গাটা, সুন্দর দৃশ্য। যখন রোদটা বেরিয়ে যাচ্ছে তখন অতটা ঠান্ডা লাগছে না। গাড়িতে করে আসার সময় দেখতে পেলাম বজরঙ্গি ভাইজানের যে বইটা মুভিটা হয়েছে, আপনারা সকলেই জানেন মুভিটার অনেক শুটিংই এই পেহেলগাঁওয়ের মধ্যেই হয়েছে। এই যে আমার মেয়ে রয়েছে ওখানে, তো অত দূরে গেছে বরফের মধ্যে ফটো তুলতে। আমার মেয়ে, বাবাই আর বিউটি 3 জনে মিলে নিচে নেমে গিয়ে ফটো তুলছে বরফের মধ্যে। আর আমি যখন নামতে গেছি তখন কিছু কিছু জায়গায় তো বরফ জমে আছে, সেইখানে পা দিতে গিয়ে দুম করে উল্টে পড়ে গেছিলাম। তারপরে ভয়ে আর নামতে আমি সাহস করিনি। চন্দনবাড়ি থেকে ঘুরে আসার পর আমরা হোটেল রুম ছেড়ে দিয়েছিলাম। এখন দুপুরবেলা সবাই বসেছে লাঞ্চ করতে, কারণ আজকেই আমরা লাঞ্চের পর বেরিয়ে যাব শ্রীনগরে। সবার মধ্যে শুধু আমি একাই একমাত্র যে লাঞ্চ করলাম না, কারণ ভয়তে ছিলাম, কারণ এতটা দূর আবার যাব শ্রীনগরেতে, যদি আবার আমার শরীরটা খারাপ হয়। তেমন জানেন খিদেও ছিল না পেটে, তাই আর লাঞ্চ করলাম না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার শ্রীনগরে গিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।